প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 9 বিস্তার পরিমাপের 14তম পর্বে, পৃষ্ঠা 232 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 13তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 13তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 232 পৃষ্ঠার একক কাজ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। একক কাজ। একটি কারখানার শ্রমিকের সাপ্তাহিক বেতন 100 টাকায় গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। অর্থাৎ এখানে শ্রমিকের যে টাকাটা, অর্থাৎ সাপ্তাহিক যে বেতনের টাকা, সেটা 100 টাকায় দেওয়া আছে। সাপ্তাহিক বেতন 20 থেকে 22। এই শ্রেণীর শ্রমিকের সংখ্যা হচ্ছে 5 জন। 23 থেকে 25 শ্রমিকের সংখ্যা 10। 26 থেকে 28 শ্রমিকের সংখ্যা হচ্ছে যে 26। 29 থেকে 31 শ্রমিকের সংখ্যা 30। 32 থেকে 34 শ্রমিকের সংখ্যা 16। 35 থেকে 37 শ্রমিকের সংখ্যা হচ্ছে 8। 38 থেকে 40 শ্রমিকের সংখ্যা হচ্ছে যে 5। এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, ক এবং খ। প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা করব। ক নাম্বার প্রশ্নে বলছে, ওই কারখানার শ্রমিকগণ সপ্তাহে গড়ে কত টাকা বেতন পেয়ে থাকেন। অর্থাৎ এই সারণীটার মাধ্যমে আমরা শুরুতে ক নাম্বার প্রশ্নটা সমাধান করব। অর্থাৎ ওই কারখানার শ্রমিকগণের সপ্তাহে গড়ে কত টাকা বেতন পান সেটা আমরা এবার বের করব। অর্থাৎ ক নাম্বার প্রশ্নের সমাধানটা করব। সমাধানটা দেখো প্রিয় শিক্ষার্থীরা। শ্রমিকের সাপ্তাহিক বেতনের 100 টাকায় গড় নির্ণয় সারণী। আমরা এখানে একটা সারণী নির্ণয় করেছি। এই সারণীতে যে বইয়ের মধ্যে যে সারণীটা আছে, সে গণসংখ্যা সারণী থেকে আমরা তথ্যগুলো নিয়েছি। প্রথমে আমরা এখানে লিখেছি সাপ্তাহিক বেতন, অর্থাৎ শ্রেণী বিন্যাস বা শ্রেণী ব্যক্তি, যে 20 থেকে 22। হ্যাঁ, এই 20 থেকে 22-এর যে মধ্যমান XI বের করেছি। অর্থাৎ 20 এবং 22 যোগ করে 2 দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা যদি 20 এটার সাথে যোগ 22 দিই, তখন পাচ্ছি কত? 42। এই 42কে যদি 2 দিয়ে ভাগ করি, তখন আমরা পাচ্ছি 21, অর্থাৎ 21। দেখো যে মধ্যমান XI = আমি 21 লিখেছি। এরপরে ঠিক একইভাবে পরের শ্রেণীরও বের করবো আমরা, যে 23 এবং 25 যোগ করে 23 যোগ 25 সমান 48 ভাগ 2 = 24। দেখো দ্বিতীয় শ্রেণীর মধ্যমান 24। ঠিক একইভাবে তৃতীয় যে শ্রেণী আছে 26 এবং 28 যোগ করব, যোগ করে পেয়েছি 54। সেটাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 27। এখানে 27 লিখেছি। এর পরের শ্রেণী 29 প্লাস 31 যোগ করেছে, যোগ করে পেয়েছি 60। 60কে 2 দিয়ে ভাগ করে পেলাম 30, যে এখানে 30 লিখছি, অর্থাৎ মধ্যমান 30 লিখলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা, পরের শ্রেণী দেখো 32 এবং 34 যোগ করব, যোগ করে পেয়েছি 66। সেই 66কে 2 দিয়ে ভাগ করে পেলাম 33। দেখো 33 লিখেছি। এবার 35-এর সাথে যে 37 যোগ করব। হ্যাঁ, 37 যোগ করে পেলাম 72, ডিভিশন 2 পেলাম 36। এখানে দেখো 36 লিখলাম। এবার 38-এর সাথে 40 যোগ করব, 38 প্লাস 40 = 74, ডিভিশন 2 = 39। দেখো 39 আমি লিখেছি। অর্থাৎ এখানে মধ্যমান XI গুলো বের করেছি। এরপরে যে কলামটা আছে সেটা হচ্ছে শ্রমিকের সংখ্যা। শ্রমিকের সংখ্যা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। প্রথম শ্রেণীর আন্ডারে বা প্রথম শ্রেণীর জন্য যে শ্রমিক সংখ্যা আছে সেটা হচ্ছে 5। দ্বিতীয় শ্রেণীর জন্য শ্রমিক সংখ্যা 10। তৃতীয় শ্রেণীর জন্য শ্রমিক সংখ্যা 26। চতুর্থ শ্রেণীর জন্য শ্রমিক সংখ্যা 30। পঞ্চম শ্রেণীর জন্য
শ্রমিক সংখ্যা হচ্ছে যে 16, ষষ্ঠ নাম্বার অর্থাৎ 6 নাম্বার যে শ্রেণী সেই শ্রেণীর জন্য শ্রমিক সংখ্যা 8, আর সর্বশেষ যে শ্রেণী সেটার শ্রমিক সংখ্যা হচ্ছে 5। আমরা শ্রমিক সংখ্যা সবগুলো যোগ করলে পেয়ে যাচ্ছি n = 100। তাহলে আমরা শ্রমিক সংখ্যা লিখে ফেলেছি। এবার আমরা পরের যে কলামটা আছে সেটা হচ্ছে কি FI/XI, অর্থাৎ আমরা শ্রমিক সংখ্যাকে FI দিয়ে লিখেছি, এই FI এর সাথে XI গুণ করে আমরা এখানে লিখব। তাহলে 21 এবং 5 গুণ করব, 21 কে 5 দিয়ে গুণ করে আমরা পেলাম 105। হ্যাঁ, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে 21 into 5 equal to 21 into 5 equal to 105, সেটা আমি এখানে লিখেছি। এবার দেখো 24 এর সাথে 10 গুণ করতে হবে, তাহলে আমরা সেটা করতে পারি যে 24 into 10 equal দেখো 240, সেটা এখানে আমি লিখেছি। এরপরে দেখো 27 এর সাথে 26 গুণ করতে হবে, 27 into 26 equal to যে 702, সেটা আমি এখানে লিখলাম। এবার 30 এবং 30 গুণ করতে হবে, তাহলে আমি গুণ করতেছি যে 30 into 30 equal দেখো 900 পেয়েছি, সেটা আমি এখানে 900 লিখেছি। এবার দেখো 33 সাথে 16 গুণ করতে হবে, 33 into যে 16 গুণ করে পেলাম 528, সেটা এখানে লিখলাম। এবার 36 এর সাথে 8 গুণ করতে হবে, তাহলে আমি গুণ করছি 36 into 8 equal to 288, সেটা আমরা এখানে লিখেছি। এবার 39 এর সাথে 5 গুণ করব, 39 into 5 equal 195, সেটা আমি এখানে লিখেছি। এবার প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে FI/XI এর যে সমষ্টি বের করব, তাই আমি লিখেছি সামেশন FI/XI equal to, এগুলো আমরা সবগুলো যোগ করে পেয়েছি 2958। হ্যাঁ, তাহলে আমরা যে সামেশন FI/XI পেয়ে গেছি, আর এখানে n এর মানটা পেয়ে গেছি। এই মানগুলোর মাধ্যমে আমরা এবার গাণিতিক গড় নির্ণয় করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তথ্যগুলো এখানে লিখেছি। মোট গণসংখ্যা n সমান এখানে 10। তাহলে আমরা জানি গাণিতিক গড় x বার, তাহলে গাণিতিক গড়কে আমরা x বার দিয়ে লিখব ইকুয়াল টু সামেশন FI/XI ডিভাইডেড বাই n। তাহলে সামেশন FI/XI এর মান হচ্ছে যে 2958, সেটা আমি এখানে লিখলাম। সেটাকে ভাগ করতেছি যে n এর মান 100 দিয়ে, তাহলে 2958 কে যে 100 দিয়ে ভাগ করলে আমরা পেয়েছি 29.58 শত টাকা। হ্যাঁ, এটা কি পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 100 টাকা পেয়েছি। তাহলে এই 100 টাকাটাকে যদি আমরা যে 100 টাকায় প্রকাশ করি, তখন আমরা 100 দিয়ে গুণ করব। তাই আমি লিখেছি সুতরাং প্রত্যেক শ্রমিকের সাপ্তাহিক গড় বেতন সমান 29.58 ইন্টু 100, অর্থাৎ 100 টাকার কারণে এখানে 100 দিয়ে আমরা গুণ করেছি, তখন পেয়েছি দেখো প্রিয় শিক্ষার্থীরা 2958 টাকা। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আমরা একক কাজের খ নম্বর সমস্যাটা সমাধান দেখে নেব। এবার খ নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, খ নম্বর প্রশ্নে বলছে যে অনুমিত গড় পদ্ধতিতে উপাত্তের পরিমিত ব্যবধান নির্ণয় করব। তাহলে আমরা যে অনুমিত গড় পদ্ধতিতে উপাত্তের পরিমিত ব্যবধানটা নির্ণয় করে দেখব। সমাধানটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ খ নম্বর সমাধান দেখো। এবার খ নম্বর সমাধানটা অনুমিত গড় পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণী। আমি এখানে একটা সারণী বানিয়েছি, সেটা হচ্ছে যে কি যে পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য। এই সারণীটা বানাতে গিয়ে এই তথ্যগুলো আমি যে আগের যে সারণীটা বানিয়েছি সেই সারণী থেকে লিখলাম যে সাপ্তাহিক বেতন, যে এগুলো কিন্তু আগের সারণীতে অর্থাৎ ক নম্বর প্রশ্নটা সমাধান করার জন্য এগুলো ছিল। এরপরে শ্রমিক সংখ্যা সেটাও ছিল, অর্থাৎ শ্রমিক সংখ্যাগুলো এবং সারণীর যে শ্রেণী সংখ্যা বা শ্রেণীগুলো কিন্তু প্রশ্নের মধ্যে ছিল, সেগুলো সেখান থেকে বসিয়েছি। আর এখানে আমরা যোগফল পেয়েছি, n এর মান পেয়েছি 100, এবং আগের সারণীতে আমরা কিন্তু মধ্যমানগুলো বের করেছি। এবার আমরা এখানে ধাপ বিচ্যুতিটা বের করব। d = xi - a ডিভাইডেড বাই h।
এই সূত্রের মাধ্যমে আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব। তাহলে আমরা এখানে এর মান অর্থাৎ এজুম মিন আমরা ধরে নিয়েছি হচ্ছে যে 30, অর্থাৎ 30 কে এজুম মিন হিসেবে ধরে নিয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে ধাপ বিচ্যুতি প্রথমটা বের করতেছি। এখানে যে সূত্রের মাধ্যমে বের করতেছি, তাই লিখলাম ডি ইকুয়াল টু প্রথমে এক্স আই হচ্ছে এখানে 21 মাইনাস এ হচ্ছে এখানে 30 লিখলাম। এরপরে যে এইচ এর মান অর্থাৎ ক্লাস ইন্টারভেল অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হচ্ছে 3, তাই 3 লিখলাম। তাহলে -30 থেকে 21 চলে গেলে আর থাকে -9 ডিভাইড বাই 3, -9 কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা -3। এবার দ্বিতীয় শ্রেণীর ধাপ বিচ্যুতি বের করব, অর্থাৎ প্রথম শ্রেণীতে আমরা ধাপ বিচ্যুতি পেয়েছি এখানে -3, সেটা আমি এখানে বসিয়েছি। এবার দ্বিতীয় শ্রেণীর ধাপ বিচ্যুতি বের করব। এখানে এক্স আই হচ্ছে 24 লিখলাম মাইনাস, আর এখানে যে এজুম মিন হচ্ছে অর্থাৎ এর মান হচ্ছে 30, তাহলে -30 লিখলাম আর ডিভাইডেড বাই 3 অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি 3 লিখলাম ইকুয়াল টু -30 থেকে 24 চলে গেলে আর থাকে -6 বাই 3, -6 কে 3 দিয়ে ভাগ করলে পাই -2। এখানে দেখো -2 লিখেছি। এরপর দেখো তৃতীয় শ্রেণীতে বের করব। তৃতীয় শ্রেণীর এক্স এর মান হচ্ছে যে 27, লিখলাম 27 মাইনাস এজুম মিন অর্থাৎ যে অনুমিত গড়টা হচ্ছে 30 লিখলাম বাই 3 অর্থাৎ শ্রেণীব্যাপ্তি 3 ইকুয়াল টু -30 থেকে 27 চলে গেলে অর্থাৎ -3, -3 কে 3 দিয়ে ভাগ করলে হয় -1। দেখো আমরা তৃতীয় শ্রেণীর যে ধাপ বিচ্যুতি বের করছি -1। এবার চতুর্থ শ্রেণীর ধাপ বিচ্যুতি বের করব। চতুর্থ শ্রেণীতে আছে যে এক্স আই এর মান হচ্ছে 30 মাইনাস এর মান হচ্ছে 30 ডিভাইড বাই যে শ্রেণীব্যাপ্তি 3, 30 থেকে 30 চলে গেলে হচ্ছে যে 0 বাই 3, 0 কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 0। তাহলে আমরা চতুর্থ শ্রেণীর ধাপ বিচ্যুতি পেয়েছি 0। এবার পঞ্চম শ্রেণী বের করব। পঞ্চম শ্রেণীতে আছে 30 এক্স এর মান, তাহলে লিখলাম যে 33 মাইনাস 30 অর্থাৎ যে 33 হচ্ছে এখানে এক্স এর মান মাইনাস এর মান হচ্ছে যে 30 ডিভাইড বাই শ্রেণীব্যাপ্তি হচ্ছে 3 লিখলাম। 33 থেকে 30 বিয়োগ করে দিলে আপনাকে 3 কে দিয়ে 3 কে ভাগ করলে হয় 1। তাহলে আমরা যে পঞ্চম যে শ্রেণী সেটার ধাপ বিচ্যুতি পেয়েছি 1 আমি এখানে লিখেছি। এরপরে 36 মাইনাস 30, হ্যাঁ, তাহলে বাই 3, তাহলে 36 থেকে যদি 30 চলে যায় আপনাকে 6 কে 3 দিয়ে ভাগ করলে হয় 2 এখানে লিখেছি। এরপরে পরের অর্থাৎ সর্বশেষ শ্রেণী হচ্ছে যে 39 মাইনাস 30 বাই 3, তাহলে 39 থেকে 3 চলে গেলে 9 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে বাই 3। দেখো সর্বশেষ যে শ্রেণী সেই শ্রেণীর ধাপ বিচ্যুতি হচ্ছে যে 3। তাহলে আমরা ধাপ বিচ্যুতি কিভাবে বের করতে হয় সেটা শিখে গেলাম। এবার পরের কলামটা বের করব, অর্থাৎ পরের কলামটা হচ্ছে যে এখানে যে এফ ডি এর মান। তাহলে আমরা ডি এর মান অর্থাৎ ধাপ বিচ্যুতিগুলো এখানে ডি এর মান বের করেছি। এবার যে ডি এর মানকে এফ দিয়ে গুণ করব। তাহলে দেখো এফ এর মান হচ্ছে যে প্রথমটাতে 5 এবং ডি এর মান হচ্ছে -3, 5 এবং -3 গুণ করে পেলাম -15। পরেরটাতে এফ এর মান হচ্ছে 10 আর ডি এর মান হচ্ছে -2, 10 দিয়ে -2 কে গুণ করে পেলাম -20। পরের শ্রেণীতে এফ এর মান হচ্ছে 26, ডি এর মান হচ্ছে -1, যে 26 কে -1 দিয়ে গুণ করে পেলাম -26। এরপরে পরের শ্রেণীতে এফ এর মান হচ্ছে 30 আর ডি এর মান 0, 30 এবং 0 গুণ করে পেলাম 0। এরপরেরটাতে যে এফ এর মান 16, ডি এর মান হচ্ছে 1, 16 এবং 1 গুণ করে পেলাম 16। এরপরের শ্রেণীতে এফ এর মান হচ্ছে যে 8, ডি এর মান হচ্ছে 2, 8 এবং 2 গুণ করে পেলাম 16। এরপরেরটাতে এফ এর মান হচ্ছে 5 আর যে ডি এর মান হচ্ছে 3, 5 এবং 3 গুণ করে পেলাম 15। এবার আমরা যে এফ ডি এর মানগুলোকে সমষ্টি বের করব, তাই আমরা এখানে লিখলাম সামেশন এফ ডি ইকুয়াল। তাহলে এগুলো বের করতেছি। দেখো প্রথমে আছে যে -15, এরপরে আছে -20, এরপরে আছে -26, এরপরে আছে 0, এরপরে +16, +16, +15 ইকুয়াল টু দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা পেলাম যে -14, অর্থাৎ যে সামেশন এফ ডি এর মান পেয়েছি যে -14, সেটা আমি এখানে লিখে দিচ্ছি -14। এই পর্যায়ে প্রিয় শিক্ষার্থীরা
আমি ডি স্কোয়ার বের করব, অর্থাৎ এখানে যে ডি এর মান আছে সেই ডি এর মানটাকে স্কোয়ার করব, অর্থাৎ বর্গ করব। তাহলে -9 কে বর্গ করলে মাইনাস সাইন বর্গ করলে প্লাস হয়ে যায়, 3 কে বর্গ করলে 3 3 9, অর্থাৎ 9 হয়। এরপর আছে -2, -2 কে বর্গ করব, মাইনাস সাইন কে বর্গ করলে প্লাস হয়ে যায়, 2 কে বর্গ করলে হয় 2 2 যা 4। এরপর দেখো পরেরটা আছে -1, মাইনাস কে বর্গ করলে প্লাস হয়ে যায়, 1 কে বর্গ করলে 1 হবে। এরপরে 0, 0 কে বর্গ করলে কিন্তু 0 হবে। এরপর আছে 1, 1 কে বর্গ করলে 1 হবে। এরপর আছে 2, 2 কে বর্গ করলে হয় 4। এরপর আছে 3, 3 কে বর্গ করলে হবে 3 3 9, অর্থাৎ 9 হবে। এবার পরের কলামটা করতে হবে এফ ডি স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ার মান এখানে আছে আর এফ এর মান এখানে আছে। তাহলে এফ এর সাথে ডি স্কোয়ার গুণ করলে 5 নং, এখানে হবে 45, অর্থাৎ 45, সেটা আমি লিখে দিলাম। এরপরে প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে যে 10, এখানে আছে 4, তাহলে 10 দিয়ে 4 কে গুণ করলে হবে 40। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে যে 26 আর এখানে আছে 1, গুণ করলে হবে 26। এরপরে এখানে আছে 30, এখানে আছে 0, গুণ করলে হবে 0। এখানে আছে 16, এখানে আছে 1, গুণ করলে হবে 16 1 যা 16। এরপরে এখানে আছে 8 আর এখানে আছে যে 4, তাহলে 4 আর 32, অর্থাৎ 32। এখানে আছে 5, এখানে আছে 9, 5 নং 45, অর্থাৎ 45। এবার এই সবগুলো যোগ করতে হবে, অর্থাৎ এফ ডি স্কোয়ার যোগ করতে হবে। তাই আমি লিখলাম সামেশন এফ ডি স্কোয়ার ইকুয়াল টু, এই সবগুলো যোগ করে আমি পেয়েছি 204। দেখো প্রিয় শিক্ষার্থীরা সবগুলো আমি যোগ করে পেয়েছি 204, সেটা আমি এখানে লিখলাম। এবার আমরা পরিমিত ব্যবধান অর্থাৎ সিগমার মান বের করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে তথ্যগুলোর মাধ্যমে আমি এখানে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু বের করতেছি। তাহলে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার ইন্টু এইচ। আমি এখানে মানগুলো এখানে লিখে রাখছি। এখানে সামেশন এফ ডি স্কোয়ার ইকুয়াল টু 204 লিখলাম। এরপরে সামেশন এফ ডি ইকুয়াল টু -14, সেটা এখানে লিখলাম। এরপরে এন এর মান হচ্ছে যে 100, সেটা লিখলাম। আর শ্রেণী ব্যবধান এখানে প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান হচ্ছে যে এস ইকুয়াল টু 3। এই মানগুলো এখানে বসাবো। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা রুট ওভারটা দিয়েছি। সামেশন এফ ডি স্কোয়ার এর মান হচ্ছে যে 204 বাই এন এর মান হচ্ছে 100টা লিখলাম, মাইনাস এখানে সামেশন এফ ডি এর মান লিখলাম যে -14 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে যে 100 লিখলাম। এরপরে হোল স্কোয়ারটা দিলাম ইন্টু এইচ এর মান 3 দিলাম। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা পরের লাইনটা ভালো করে খেয়াল করো। ইকুয়াল টু এখানে 204 কে 100 দিয়ে ভাগ করলে আমরা পেয়েছি 2.04, মাইনাস -14 কে 100 দিয়ে ভাগ করে পেয়েছি -0.14। এরপরে স্কোয়ারটা বসালাম ইন্টু 3। হ্যাঁ, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে রুট ওভারটা দিলাম, 2.04 বসালাম, মাইনাস -0.14 কে হোল স্কোয়ার করলাম, পেলাম 0.0196 ইন্টু 3। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা যে 2.04 থেকে আমরা 0.0196 বিয়োগ করে দিলে আমরা পেয়েছি 2.0204 আর রুট ওভারটা দিয়েছি ইন্টু 3। এরপর প্রিয় শিক্ষার্থীরা এটাকে যদি আমরা রুট করি অর্থাৎ বর্গমূল করি তখন আমরা পেয়েছি 1.421408। এটাকে 3 দিয়ে গুণ করতেছি, 3 দিয়ে গুণ করে আমরা পেয়েছি 4.26। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ পরিমিত ব্যবধানের মান হচ্ছে যে 4.26। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই যে সমাধানগুলো অর্থাৎ একক কাজের যে সমাধান দুইটা ক খ তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা 232 পৃষ্ঠার এই একক কাজটির সমাধান তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। যেহেতু বুঝতে পেরেছো আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 233 পৃষ্ঠার এই একক কাজটির সমাধান করাবো। গণিতের শিকন অভিজ্ঞতা 9 বিস্তার পরিমাপের 15তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 9 বিস্তার পরিমাপের 15তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।